গ্রাহকের পাওনা ৭৩% বেশি অর্থ পরিশোধ করেনি বীমা কোম্পানিগুলো। কারণ খতিয়ে দেখা তাগিদ ইন্স্যুরেন্স ফোরামের, ত্রুটি দূর করে যুগোপযোগী পলিসি গ্রহণের পরামর্শ। এক দশক পর গতি পেয়েছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। নতুন রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন। কমবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মধ্যে যাতায়াতের সময়। গ্রাহকের টাকা নিয়ে উধাও অর্ধ শতাধিক সমবায় সমিতি। নারায়ণগঞ্জের সঞ্চয় হারিয়ে দিশেহারা কয়েক হাজার মানুষ। মামলা করেও মিলছে না সমাধান, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। মেঘালয়ে ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত থেকে শেরপুরের নাকুগাঁও বন্দরে আসছে না পণ্যবাহী গাড়ি। বাণিজ্য বন্ধ হয় লোকসানে ব্যবসায়ীরা। এবং বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $২০,০০০। ৩ আগস্ট থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের আরো খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই অন্য প্রসঙ্গ। রাজশাহী সারদায় কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদের অভিনন্দন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই বঞ্চনার পরে, এই নিপীড়নের পরে অধিকার ফিরে পাওয়ার কারণে আপনাদের কাছে আমাদের এবং জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন আপনারা সব সময় মনে রাখেন। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সব সময় আপনারা এমন আচরণ করবেন যাতে মনে করে দেশের মানুষ, পুলিশ সত্যিকারভাবেই জনবান্ধব হয়েছে এবং জনগণের বন্ধু হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালামু আলাইকুম, খোদা হাফেজ। মাননীয় প্রধান অতিথি, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হচ্ছে ২,৮৩১ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের পাওনার ৭৩% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসাবে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইট্রা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। টাকা নাই, ফান্ড শর্টেজ, আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। ২০২৩ সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসিড হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না। সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল ১ বছর ধরে বিমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। ২৫ সালের প্রথম শেষ হয়েছে, ১২ বছরে প্রায় ১০,০০০ করে ১,২০,০০০ টাকা দিচ্ছি, ২,২০,০০০ টাকার মতন পাবো। কিন্তু এখন তো নিজের টাকা যে দিচ্ছি ওইটাই পাই না, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বিমা খাতে। বাড়ছে দায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রার প্রতিবেদনে দেখা যাচ্ছে, মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে ১০,৬১০ কোটি ৫৮ লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ২,৮৩১ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় দাবির ৭,৭৭৮ কোটি ৮২ লাখ টাকায় পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ ১০টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় ৮৭%, ৬,৭৩৯ কোটি ৬৪ লাখ টাকা। এ অবস্থায় বিমা খাতের ভাবমূর্তির সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নতুন যারা পলিসি করছে না, আবার যারা তামাদি করছে, দুইটি একটি কারণ যে টাকা তো পাচ্ছে না, তাহলে আবার নতুন করে কেন আমরা পলিসি করব? অথবা একটা কিস্তি বা দুইটা কিস্তি দিছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন
এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন। তো এই জন্য আমি মনে করি যে আইডিআর চেয়ারম্যান উনি যদি এটাকে ফোকাস দেয়, বীমা দাবির উপরে যদি ফোকাস দেয়, তাহলে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বিমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। কোন কোন দিকে উন্নতি করলে এই বীমা শিল্প বা বীমা সেবা জনগণের কাছে আস্থাশীলতার পরিবেশ পাবে, সেরকম কোনো স্টাডি ইতিপূর্বে হয়েছে বলে মনে করি না। বাজারটাকে সফল করার জন্য এখানে চাহিদা এবং যোগান দুই দিকেই কিন্তু হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যারা ইন্স্যুরেন্স সেবা প্রোভাইডার প্রদানকারী তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। বীমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বীমা খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব SM নুরুজ্জামান। জনাব নুরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। আপনাকেও স্বাগত এবং সময় টিভি দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে যে জটলা বীমা খাতে, সেই জটলা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এই যে দীর্ঘদিনের যে জটলা, আসলে এটা সত্যি মানে বেদনাদায়ক। প্রান্তিক জনগোষ্ঠী এটা টাকা পাচ্ছে না, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তো এটা আসলে খুব সিরিয়াসলি যদি মানে FID, আপনার আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার অফিস, ফোরাম, অ্যাসোসিয়েশন জয়েন্টলি যদি কাজ করে, তাহলে এটা সমাধান করা খুব দ্রুত সম্ভব। কারণ এটা একটা বড় একটা অ্যাড্রেস করতে হবে। যদি অ্যাড্রেস না করি তাহলে দেখা যাবে যে নতুন পলিসি ইস্যু হবে না এবং মানুষের পলিসি তামাদি হবে এবং মানুষ আস্থাহীনতায় মানে থাকবে। এটাকে আস্থাহীনতা দূর করার জন্য এটা খুবই নতুন আমাদের আইডিআরের চেয়ারম্যান মহোদয় জয়েন করেছে। আমি মনে করি যে ওনার নেতৃত্বে খুব দ্রুত এটা সমাধান হবে। বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের যে 1.5 দশক, সেখানে বেশ অচলাবস্থা বলি, অরাজকতা বলি, অনিয়ম বলি, সেটা তো ছিলই। ফুলে ফুসে অনেক কিছু দেখানো হয়েছে। কিন্তু এই যে আপনাদের অব্যবস্থাপনা কিংবা অনিয়ম, নানা ধরনের যে অভিযোগ, সেই অভিযোগে গত 1 দশকে যদি বলেন, সেক্ষেত্রে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কতটুকু এগোলো? এটা আসলে বলতে গেলে যে আগিয়েছে, অবশ্যই মানে বীমা আগাচ্ছে, কিন্তু যত দূর আগানো দরকার ততটুকু কিন্তু আগাচ্ছে না। তো এটা না আগানোর পিছনের কারণ হচ্ছে অনেকেই মনে করে যে আমি কি আসলে কি বীমার টাকাটা পাবো, এতে বেশিরভাগই সারেন্ডার হয়ে যাচ্ছে মাঝখানে। তো পলিসি যদি সারেন্ডার হয়ে যায় তাহলে কিন্তু প্রকৃত যে বীমার সেবাটা এটা মানে পাচ্ছে না। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ারি সংকট। তারপরে বাংলাদেশের আপনি দেখেন যে অ্যাকচুয়ারি তো পাশাপাশি মাঝখানে UMPর মাধ্যমে অনেকগুলো টাকা নিয়ে গেছে বিগত সরকারের সময়। তো এটাও একটা কস্টিংয়ের বেশি, এটা বড় মানে ছিল। তারপরে বীমাতে আসলে সেই ধরনের প্রচারণা নাই যে ধরনের প্রচারণা মানে থাকা দরকার। তারপর মার্কেট অনেক বড় মানে আছে, যেমন আপনি জেনে খুশি হবেন যে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন্স্যুরেন্স একটা বড় জনপ্রিয়, এটা এখনও সেভাবে জনপ্রিয়তা অর্জন করে নাই। তারপরে গ্রুপ ইন্স্যুরেন্স। তো এই মার্কেটটা যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি, তাহলে করোনার যে অর্থনীতি মানে হয়েছিল, আল্লাহ না করুক ভবিষ্যতে যদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ আসে, যাতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা, বিশেষ করে ভূমিকম্প, আগুন, এই মোকাবেলাগুলো আমরা করতে পারবো। এই যে বীমা দাবি এখন নিষ্পত্তি করা, সেটি এখন বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আপনাদের কোম্পানিগুলোর জন্য। আপনি একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন মুখ্য নির্বাহী হিসেবে, আবার এদিকে ইন্স্যুরেন্স মূল সংগঠন যে আপনাদের, সেখানেও আছেন দায়িত্বে। সব মিলে কি মনে করছেন যে এখন যে দাবি পরিশোধের যে একটা বলা চলে যে মুখ্য সুযোগ কিংবা যেটি আপনাদের তৈরি করা দরকার, সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিচ্ছেন কিংবা কোম্পানিগুলো কি ভূমিকা নেবে? আসলে এটা যদি আমার অ্যানালাইসিস, আমার যে ক্ষুদ্র অ্যানালাইসিস, এটা হচ্ছে যে অনেকের টাকা নাই, মানে লিকুইডিটি টাকা নাই, আসলে বীমা দাবি সেটেল করতে পারছে না। যেমন আমার কোম্পানি জেনিথ ইসলামী লাইফ 99% আমরা বীমা দাবি সেটেল করছি। তো শুধু আমারটা করলে তো হবে না, এনে 36টা লাইফ ইন্স্যুরেন্স আছে। তো যেই 4-5টা কোম্পানিতে আসলে প্রবলেম, সে প্রবলেমে হচ্ছে তারা জায়গা কিনে রাখছে।
তো জায়গাটা যখন কিনেছে তখন আসলে প্রকৃত দামে কিনে নাই, সেখানে ইভ্যালুয়েশন করেছে। ধরেন এক্সের নামে 30 কোটি টাকাতে জায়গা কিনছে, যখন কোম্পানিকে রেজিস্ট্রি করা হয়েছে 100 কোটি টাকায় রেজিস্ট্রি করেছে, এখানে 70 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তো এখন তো আর এই ভ্যালুটা আসে নাই। তো আমার কথা হচ্ছে যে টাকাটাই আসুক, যদি এটা 50 কোটি টাকাও আসে, তো এটার দাম দিয়ে যদি আমরা গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারি, তাহলে 50% সমস্যা কিন্তু সমাধান করা যায়। তো আমি অজুহাত নিয়ে আমি যদি আমার অ্যাসেট ধরে রাখি, আমি যদি ওই বিল্ডিংয়ে ধরে থাকি আর আমি টাকা পরিশোধ না করি, গ্রাহকরা দিন দিন গড়ে, তাহলে তো এই নেতিবাচক প্রভাব বিশেষ করে ফেসবুক মিডিয়াতে, তাহলে তো আর মানুষ নতুন করে পলিসি করবে না এবং তার রেনুয়ালটাও সে জমা দেবে না। তো এতে কিন্তু পুরো খাতেই একটা বড় মানে থ্রেট আসবে। আপনি জানেন, তারপর আমি জানি যে সংসদেও এটা নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীকে একজন সংসদ সদস্য প্রশ্ন করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আইডিআর নতুন চেয়ারম্যান এসেছে, আমরা ওনার মাধ্যমে এটা সমাধান হবে। তা আমরাও আশা করছি যে আজকের সময় টিভির মাধ্যমেও যে এটা খুব দ্রুত সমাধান হওয়া দরকার। সেক্ষেত্রে এই যে ডিজাস্টার আপনাদের খাতে, সেক্ষেত্রে ডিজাস্টার রক্ষায় আপনারা সমিতি থেকেও কিংবা দুঃখিত ফোরাম থেকে যেভাবে কাজ করছেন, নির্দেশনা থাকেই কোম্পানিগুলোর ওপর, আবার ইদরা থেকেও বিভিন্নভাবে নির্দেশনা থাকে, সেক্ষেত্রে কোম্পানিগুলো কি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে কি সে পরিপালন করছে না, কি মনে করেন? না, কিছু কিছু কোম্পানি আসলে পরিপালন করছে না। যদি এটা মনে করি, এটার জন্য আইডিআরকে আসলে বাংলাদেশ ব্যাংকের মতো শক্তিশালী একটা ভূমিকা নিতে হবে, যে আসলে মানে কি করবে মানে টাকাগুলো। 2 নম্বর হচ্ছে কোনো দেখা যাচ্ছে যে তারা আবার নতুন পলিসিও আবার করতেছে। তো আপনি পুরাতনের টাকাই দিচ্ছেন না, আবার নিউ লাইবিলিটি আপনি ক্রিয়েট করছেন, এটা একটা থ্রেট। আপনার সেকেন্ড থ্রেট হচ্ছে যে আপনার যারা যে তাদের কিন্তু সব কিছু হয়, তারা মিটিং ফি নেয়, তাদের যে এমপ্লয়িরা স্যালারি পাচ্ছে, তাহলে তারা মানে কিছু আন্তরিকতা তো দেখানো দরকার। সেটা আন্তরিকতা অনেকভাবে হতে পারে, আবার এখানে সরকারকেও আগে আসতে পারে, সরকারের কিছু পলিসি হতে পারে। যেমন আপনি দেখছেন যে কিছু ব্যাংকে সরকার কিন্তু টাকা দিয়েছে। তো এখানে যদিও আমাদের রিপোর্টে দেখা হচ্ছে 10,000 কোটি টাকা, আসলে লাইফে 5,000 কোটি টাকা দিলে এটা সম্ভব, এটা নতুন করে ঘুরে দেওয়ার। তো 5,000 কোটি টাকা যদি সরকার লোন আকারও দেয়, অথবা যদি সরকার এটাও করে যে এখানে আপনার লোন দিবে না, এখানে তারা মানে সাময়িক টাকা দিবে, মানে একেবারে, তাও কিন্তু এটার মানে ঘুরে দাঁড়া মানে সম্ভব। যদি তাদের যে অ্যাসেটগুলো আছে, অ্যাসেটগুলো নিয়ে নেবে, বোর্ড ভেঙে দিতে পারে, প্রশাসক নিয়োগ দিতে পারে, তারপর গ্রাহকরা এই টাকাগুলো ফেরত পাওয়া দরকার। থার্ড পার্টি দিয়ে অ্যাসেট মূল্যায়ন করা দরকার কিনা, যে প্রতিষ্ঠানগুলো এরকম অনিয়মের সাথে জড়িত আছে, কি মনে করেন? এটা তো অবশ্যই থার্ড পার্টি দিয়ে করতে পারে, স্পেশাল অডিট হতে পারে, যে আসলে প্রকৃত অ্যাসেট কত, প্রকৃত মানে তার লাইবিলিটি কত পারে, আর কত টাকা আসলে সরকার দিতে পারে, এগুলো তো অবশ্যই মূল্যায়ন করা দরকার। আবার একটু জানার বিষয় সেটা হচ্ছে যে গ্রাহকদের আস্থা অর্জনে, যেহেতু বহির্বিশ্বে অনেক শতাংশ সাধারণ মানে বিমাকারী শেষের দেশে অবস্থান করে, বাট আমাদের দেশে মানে 1%-রও কম, আমার যতটুকু জানা, আপনি তো ভালো জানেন। সেক্ষেত্রে যেটি আস্থার যে সংকট, সেটি হচ্ছে যে আমরা পার্সোনালি যদি একটু অভিজ্ঞতা বলি, ফরেস্টে আমরা 2000 সালে একটি বিমা শুরু করেছিলাম, 15 সালে সেটি ফুলফিল আপ হয়। আমরা জমা দিলাম 38,000 টাকা, আমরা পেলাম হচ্ছে 15 বছর পরে, 17 বছর পরে পেয়েছি, সেটি আরও 2 বছর লেগেছে, পেলাম 35,000 টাকা। তো এই যে শুভঙ্করের ফাঁকি, 38 জমা দিলাম আমি 15 বছরে, পেলাম 35, আমাকে বলা হলো ডাবল দেওয়া হবে 60,000। কিন্তু সেই জায়গা থেকে মানে কতটুকু আপনারা কি বলবেন, যে এখানে এজেন্সিগুলো কি ফাঁক রাখে না আপনাদেরই সমস্যা? আপনি আসলে যে কোম্পানিটাকে নাম পড়েছেন, এটাই আসলে এখান থেকে বেশি টাকাগুলো তসরুপ করে নিয়ে আছে। এটা একটা বড় মানে এই কোম্পানিটা বাংলাদেশের লিডিং কোম্পানি ছিল। দুঃখজনক হলো যে এই কোম্পানির যারা আগের পরিচালনা পরিষদ ছিল, তাদেরকে আসলে চোর বললেও আসলে কম বলা হবে। এবং এই ধরনের একজন তো ওইখানকার যিনি ফাউন্ডার ডাইরেক্টর, উনি তো জেলে মারা গেলেন, আরেকজন জেলে আছেন চেয়ারম্যান। তো ওনাদের শাস্তি হচ্ছে, তবে আসলে এতে প্রকৃত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা আসলে বর্তমান যিনি ম্যানেজমেন্টে আছে, ওনারা চেষ্টা করছে এটা উত্তরণ করার জন্য। এই কারণে আজকে এই মানে টাকার অঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন। তো আসলে প্রকৃত টাকা আরও বেশি পাওয়ার কথা। নুরুজ্জামান ভাই, অভিযোগটা বিদেশি একটি বিমা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আছে, আমার কাছে ছিল, কিন্তু সেই অভিযোগটা তারা এজেন্ট যারা থাকে জেলা পর্যায়ে, তারা এই সমস্যাগুলো বেশি করে। বলে একটা গ্রাহককে
দলিলে থাকে আর একটা। আপনার কি মনে হয় এই সলিউশন কিংবা সমাধানটা কি? এই সলিউশনের জন্য বেশি দরকার হচ্ছে ট্রেনিংকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা কোম্পানিকে আসলে ঠিকভাবে মানে কি বলছে, আর যেখানে যে দলিলের যে প্রশ্নটা আছে দলিলটাও বাংলায় দিতে হবে। অনেকে ইংরেজি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বীমা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। তাহলে সহজভাবে যদি আসলে গ্রাহকদের উপস্থাপন করা যায় তাহলে গ্রাহক কিন্তু আগেই জানতে পারবে আসলে কত টাকা পাবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে মানে অনেক সময় গ্রাহকরা ওই সাপ্লিমেন্টারি যে ইন্স্যুরেন্স করে, যেমন অঙ্গহানি, হেলথ ইন্স্যুরেন্স, এই টাকাগুলো কিন্তু ফেরত পাওয়া যায় না যদি কোনো তার অঙ্গহানি না হয়, যদি সে অসুস্থতা না হয়, তো ওই টাকা দিয়ে কিন্তু বেশি টাকা দিয়ে দেয়। তো এটাও কিন্তু একটা বড় একটা প্রবলেম। সঞ্চয় একটা শুধু মূলত সঞ্চয় টাকাটাই ফেরত পাওয়া যায়। আচ্ছা, অভ্যন্তরীণ সংস্কারের কথা আমরা প্রতিবেদনে দেখলাম, সেক্ষেত্রে অভ্যন্তরীণ সংস্কারটা কিভাবে হতে পারে, কি মনে করেন? অভ্যন্তরীণ সংস্কার তো আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানিরই মানে অডিট হয়। একটা অডিট হয় যে কোম্পানিগুলো নিজস্ব অডিট করে তার মানে ইয়া দিয়ে, আরেকটা হচ্ছে যে সে মানে আপনার এক্সটার্নাল অডিটও করে, আবার আইডিয়ার স্পেশাল অডিট করে। যদি অভ্যন্তরীণ মানে যে কোম্পানি কর্পোরেট মানে সুশাসনটা যদি ভালো করে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু ওই কোম্পানিগুলো অনেক ভালো করে। আস্থা তৈরিতে কি করা দরকার, খুব সংক্ষেপে যদি বলেন? আস্থা তৈরিতে এক নম্বর হচ্ছে গ্রাহকদেরকে সচেতনতা বাড়ানো দরকার, এবং দুই নম্বর হচ্ছে বিমা দাবিটা যাতে আরও দ্রুত সেটেল করা যায়। বিমা দাবিতে এখন চেক ইস্যু করা দরকার নাই, কারণ এখন ব্যাংকিংয়ের যে আপনি যদি গ্রাহকদেরকে MCM করে দেন, মানে BFTN যেটা আমরা বলি, সেটাতে যেতে পারেন। তারপরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে গ্রাহকদেরকে দিতে পারেন। তো এগুলো যদি গ্রাহকরা খুব দ্রুত পায়, যেমন গ্রাহকরা মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় যে আমি তো গ্রামের থেকে টাকা দিয়েছি, আমি আবার গ্রাম থেকেই টাকা নেব, আমি কেন হেড অফিসে যাব, জেলা অফিসে যাব। তো এইটা যদি আস্থাটা যদি নিশ্চিত করা যায় তাহলে দেখা যাবে যে বিমার পেনিট্রেশনও বাড়বে এবং মানুষ আরও দিন দিন আগে আসবে। অনেক অনেক ধন্যবাদ নুরুজ্জামান ভাই আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সময় টিভিকে আবারও ধন্যবাদ। দর্শক, বিমা খাতে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব SM নুরুজ্জামান। 3 বছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্ধ শতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সমবায় সমিতিতে অর্থ সঞ্চয়ে আরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরে বানাইছে স্যার। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধ শতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরাই দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লেগে চাইতে গেলে স্যার আমার মারধর করে। উপজেলা সমবায় সমিতি বলছে অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে ভেঙে পড়েছে ভারতের মেঘালয়ের পশ্চিম এবং
দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে 2 মাস ধরে বন্ধ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। কর্মহীন কয়েক হাজার শ্রমিক, লোকসানের মুখে ব্যবসায়ীরা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ মুখে কুলুপ আটলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন অচিরেই সমাধান হবে সব রকম সমস্যার। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, প্রতিদিন বড় বড় যন্ত্রের গর্জন, ট্রাকের হুইসেল আর কয়েক হাজার মানুষের হাঁক ডাকে মুখরিত থাকত এই এলাকাটি। প্রায় 2 মাস আগে ভারতের মেঘালয়ের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড়ি অঞ্চলে ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ট্রাক চলাচল। এতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে আসছে না পণ্যবাহী কোনো গাড়ি। দীর্ঘ সময় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি লোকসানের মুখে ব্যবসায়ীরা। রাস্তার কারণে আমাদের এখানে মাল ঢুকতেছে না, এখন মাল তো ঠিক মতন আসে না, সব বন্ধ। 7-8 হাজার শ্রমিক কাজ করতো, তারা এখন দুর্ভিক্ষের মধ্যে আছে। ব্যবসা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমিও দোকানদারি যাই হোক টুকটাক করি, সংসার চলতেছে না, খুব কষ্টে আমরা আছি। শ্রমিকরা সংসার চালানোতে হিমশিম খাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত। সরকার যে রাজস্বটা পাইতো সেটা পাইতেছে না। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সরকার যৌথ প্রচেষ্টায় যদি এটা দ্রুত চালু করতো তাহলে আমাদের রাজস্ব বৃদ্ধি পাইতো। এ বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার অনিক ব্যানার্জি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে দ্রুত বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়েছেন আমদানি রফতানিকারক সমিতির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য। আমাদের কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং বিদেশ থেকে আমদানি তো হবে বটেই, রপ্তানির ভাগটা যেন একটু বেশি হয়, সেদিকে কর্মসংস্থান যেন একটু বাড়ে আমাদের দিক থেকে। বিশেষ করে মশারি বলেন, কয়েল বলেন, মাছ উৎপাদন আমাদের এখানে যথেষ্ট, এটা এক্সপোর্ট করার সুযোগ রয়েছে। বিভিন্ন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি। 2025-26 অর্থ বছরে এই বন্দর দিয়ে প্রায় 2 লাখ টন পাথর আমদানি হয়েছে। এতে রাজস্ব আদায় হয় 7,35 লাখ টাকা। সময় সংবাদ দেখছেন এসব বাণিজ্য। দর্শক, এ পর্যায়ে জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। আবার শুরুতে বলতে পারি আজকে কার্যক্রম যেহেতু সপ্তাহের প্রথম কার্যদিবস, সেক্ষেত্রে শুরুতে আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছে 3টি সূচকেরই। সেক্ষেত্রে ডিএসসির এক্স প্রধান সূচক কিন্তু 17 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,912 পয়েন্টে। 2 পয়েন্ট বেড়ে ডিএসসির সরিয়ার সূচক অবস্থান করছে 1,197 এবং 1 পয়েন্ট বেড়েছে ডিএসসি 13, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স 2,218 পয়েন্ট অবস্থান করছে বিশেষায়িত সূচকটি। এছাড়া 1,01,347 শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য দেখছি আমরা 426 কোটি 19 লাখ টাকা। সেক্ষেত্রে আমরা যদি বলি 245টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, নিম্নমুখী অবস্থানে রয়েছে 73টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 67টি প্রতিষ্ঠানের। শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে, 20টি প্রতিষ্ঠানের মধ্যে শুরুতেই যদি আমরা একটু জানাতে চাই, সেটি কিন্তু আমরা দেখছি মালেক স্পিনিং টেক্সটাইল প্রতিষ্ঠানটি 45 টাকা 80 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল লড়ছে। সর্বোচ্চ ছিল 46 টাকা, এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু আমরা দেখছি 44 টাকা 50 পয়সা দরে। এবং গত সপ্তাহে সবশেষ কার্যদিবসে বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার প্রতিষ্ঠানটির 44 টাকা 20 পয়সা দরে। 2 নম্বর অবস্থানে দেখছি আমরা কপারটেক প্রতিষ্ঠানটি, কপারটেক ইন্ডাস্ট্রির প্রতিটি শেয়ার আমরা দেখছি যে হাত বদল হচ্ছে এখন পর্যন্ত 29 টাকা 90 পয়সা দরে। সর্বোচ্চ ছিল 30 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দেখছি 28 টাকা 50 পয়সা। বেক্সিমকো প্রতিষ্ঠানটি 23 টাকা 60 পয়সা ধরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 24 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ, 23 টাকা 40 পয়সা ছিল সর্বনিম্ন। সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে খুব বেশি ব্যবধানে কিন্তু বিক্রি হচ্ছে না প্রতিষ্ঠানটির শেয়ার। এশিয়াটিক ল্যাব 125 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, যা সর্বোচ্চ মূল্য ছিল মাত্র 30 পয়সা বেশি। এছাড়া সর্বনিম্ন দেখছি 124 টাকা। এছাড়া গত কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু 124 টাকা বিক্রি হচ্ছে। সেই তুলনায় কিন্তু বলা চলে যে 1 টাকা বৃদ্ধিতে কিন্তু আজকে এখন পর্যন্ত লেনদেন চলছে। সামহাই কটন প্রতিষ্ঠানটি 5 নম্বর অবস্থানে রয়েছে, 23 টাকা 60 পয়সা দরে প্রতি শেয়ার লেনদেন চলছে এখন পর্যন্ত। 23 টাকা 90 পয়সা ছিল সর্বোচ্চ। এছাড়া শাইহাম টেক্সটাইল প্রতিষ্ঠানটি 26 টাকা 30 পয়সা ধরে বিক্রি হচ্ছে প্রতি শেয়ার। শস্য ডেনিম
30 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্স 64 টাকা 80 পয়সা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যে লেনদেন চলছে এখন পর্যন্ত, সেটি কিন্তু অনেকটাই পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আশান্বিত করবে। তো এই ছিল ডিএসসি সবশেষ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। প্রায় 1 দশক অনিশ্চয়তায় থাকা আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প আবারও গতি পেয়েছে। চীনের প্রায় 16,100 কোটি টাকা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। তবে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগে সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সামনে এগুচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। চীনের অর্থায়নে প্রায় 16,110 কোটি 44 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রস্তাব অনুমোদন হয়েছে। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও স্থান পেয়েছে এটি। 2016 সালে প্রথম আলোচনায় আসা প্রকল্পটি দীর্ঘদিন চীন ও ভারতের অর্থায়ন প্রতিযোগিতা এবং অর্থায়নের অনিশ্চয়তায় স্থবির হয়েছিল। এক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় 2024-25 অর্থ বছরের এডিপি থেকেও বাদ পড়ে প্রকল্পটি। তবে চীনের পুনরায় ঋণ প্রদানের সম্মতিতে আবারও গতি ফিরেছে এই প্রকল্পে। যাত্রীরা কি দুর্ভোগ, একটা লাইন, তারপর মানে এখানে ক্রসিংয়ে পড়ে থাকে, তারপর ট্রেনগুলো টানতে পারে না। এটা আমরা বাস্তবরূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে। প্রকল্পের আওতায় 239.14 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। নতুন রেলপথে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। যেহেতু সরকারি অনুমতি আমরা পেয়েছি, এটা হওয়াটা দরকার। লাইনটা অনেক পুরনো, খুবই জরুরি এই লাইনটা ডেভেলপ। তবে প্রকল্পে ডুয়েল গেজের সঙ্গে ডাবল লাইন নির্মাণ হলে রেল যোগাযোগে সময় কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। ট্রেন ক্রসিং এর কারণে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় যাত্রীদের এটা ভোগান্তিতে পড়তে হয়, এই সময়টা বাঁচবে। তাহলে আমাদের ট্রেনের স্পিডও বাড়বে, যেহেতু বর্তমানে আছে 50 থেকে 60 কিলোমিটার, সেখানে আমরা কমপক্ষে 100 থেকে 120 কিলোমিটার ট্রেন চালাতে পারব। বর্তমানে আখাউড়া সিলেট রুট দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রেলপথ হিসেবে পরিচিত। অনেক জায়গায় ট্রেনকে ধীর গতিতে চলতে হয়। সম্প্রতি সিলেট সফরে এসে এই রুটের উন্নয়নের আশ্বাস দেন রেলপথ প্রতিমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। আখাউড়া সিলেট রেল রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন যাতায়াত করে। ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইন নির্মাণের দাবিও জোরালো হচ্ছে সংশ্লিষ্টদের মতে। তবেই বাড়বে ট্রেন চলাচল, কমবে যাত্রা সময়, মিলবে প্রকল্পের পূর্ণ সুফল। অপু বণিক, সময় সংবাদ। বাণিজ্য। সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নেবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেনের যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে। এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ
শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ৬৬টি সেতুর মধ্যে ৬০টির কাজ অগ্রগতি হয়েছে এবং ২০০টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার জনপদের অর্থনীতির খবর। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার কয়েক হাজার ফসলি জমি। নষ্ট হচ্ছে বীজতলাও। আমনের চারা রোপণের সময় চলে গেলেও করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। গত মাসের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সব নদীর পাশাপাশি কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এখনও কাটেনি হাওর পাড়ের জলাবদ্ধতা। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি পানিতে তলিয়ে। কৃষক বলছেন আমন রোপণের আশায় সঠিক সময়ে বীজতলায় চারা তৈরি করেন তারা, তবে জমিতে 3 থেকে 4 ফুট পানি থাকায় চারা রোপণ করতে পারছেন না। আমরা গেছে বিগত বুড়ো মৌসুমে আমরা পানির কারণে আমরা ধান তুলতে পারছি না। এই জলাবদ্ধতা পানির কারণে আমরা হাইল ক্ষেত করা সম্ভব না। জ্বালাগুন তো নষ্ট হয়ে গেছে, আমি আর এগুলো কিছু করতাম না। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে পাম্প দ্বারা পানি নিষ্কাশন সম্ভব নয়। পানি না কমাইতে পারে তাহলে তো অবশ্যই কৃষক ধান রোপণ করতে পারবে না, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা যে লেভেলে পানি চাচ্ছে সেই লেভেলে পানি নিয়ে আসতে হলে আমাদেরকে যে পাম্প আছে এই পাম্পে সম্ভব নয়। আমাদেরকে হয়তো নতুন আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প হাউস বসানো হয়তো, তাছাড়া এই সমাধান সম্ভব হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৯৮,০৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইস্টার্ন ব্যাংকে এফডিআর খুলতে পারবেন। ইস্টার্ন ব্যাংক এবং বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে। সম্প্রতি রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে এ সেবার ঘোষণা দেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকাশ গ্রাহকরা ইবিএলে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত 6 মাস ও 12 মাস মেয়াদি এফডিআর খুলতে পারবেন। এতে স্বয়ংক্রিয় নবায়নের সুবিধাও থাকবে এবং গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই মুনাফা পেয়ে যাবেন। দেশের প্রথম সোডিয়াম আয়ন ইভি উন্মোচন করেছে এডিসন ট্রিলজি। শনিবার রাজধানী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে অনুষ্ঠিত প্রথম ট্রিলজি বাংলাদেশ এক্সপোতে এডিসন টেকনোলজিস লিমিটেড নতুন ই বাইকের লাইন আপ উন্মোচন করে। এর মধ্য দিয়ে দেশের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি চালিত ই বাইক রাইনো T53। এডিসন ট্রিলজি আরও 2টি নতুন লিথিয়াম ব্যাটারি চালিত ই বাইক উন্মোচন করেছে। এর মধ্যে জাগুয়ার T72L মডেলটি দেশের প্রথম লিথিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ফসফেট ব্যাটারি চালিত ই বাইক। এবার মুক্ত বাজারে খবর। ডলারের মান ঊর্ধ্বমুখী হয় বিশ্ববাজারে, কমছে স্বর্ণের দাম। কমদের দিকে রূপা ও সিলিকনের বাজারও। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে মান বাড়ছে ডলারের, যার প্রভাবে নিম্নমুখী মূল্যবান ধাতু স্বর্ণের দাম। রোববার সপ্তাহ ব্যবধানে আউন্স প্রতি দাম 0.22% কমে নেমেছে $4,042। তবে মাস ব্যবধানে বেড়েছে 0.29%। একইভাবে সপ্তাহ ব্যবধানে রূপার দামও 0.62% কমে আউন্স প্রতি নেমেছে $57.62। মাস ব্যবধানে দাম কমেছে 2.48%।
শিল্প খাতে চাহিদা কম থাকে গেল বছরের নভেম্বরের পর সর্বনিম্ন প্লাটিনামের দাম। তবে সপ্তাহ ব্যবধানে দাম ৩.৪০% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $১,৬৫৮। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কমছে সিলিকনের দামও। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ১.৩৯%, আর মাস ব্যবধানে কমেছে ২.২২%। দেখছেন এই সময় বাণিজ্য। বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ভ্রমণ ভিসা পেতে আবেদনকারীদের ভিসা বন্ড জমা দিতে হবে। তা হতে পারে সর্বোচ্চ $২০,০০০। কেউ যাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যায় সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা ৩ আগস্ট থেকে কার্যকর হবে। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ ৫০টি দেশের ভিসায় নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলক আর্থিক জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নিয়মে ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাতে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যান সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে, তাই এবার এটিকে স্থায়ী করা হচ্ছে। যদিও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রায় $18,000 ব্যয় হয় বলে জানান দেশটির সরকার। আগের পরীক্ষামূলক কর্মসূচিতে $5,000, $10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নেওয়া হতো। তবে নতুন নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নিয়ম বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করবে। আর মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকে আরও কঠিন করে তুলছে। তবে এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রাহকের পাওনা ৭৩% বেশি অর্থ পরিশোধ করেনি বীমা কোম্পানি। কারণ খতিয়ে দেখার তাগিদ ইন্স্যুরেন্স ফোরামের, ত্রুটি দূর করে যুগোপযোগী পলিসি গ্রহণের পরামর্শ। ১ দশক পর গতি পেয়েছে আখাউড়া সিলেট রেল গেজ রেল লাইন প্রকল্প। নতুন রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন। কমবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মধ্যে যাতায়াত সময়। এবং গ্রাহকের টাকা নিয়ে উধাও অর্থ শতাধিক সমবায় সমিতি। নারায়ণগঞ্জের সঞ্চয় হারিয়ে দিশেহারা কয়েক হাজার মানুষ। মামলা করেও মিলছে না সমাধান, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। এই ছিল এই সময় বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।